আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যুৎ দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার থেকে অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্যে দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, হোয়াইট নাইট কোরের জিওসি ও সব সদস্য 5 ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি 7 মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারান। পাকিস্তানি সেনারা বুধবার সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে। বিশেষ করে আজাদ কাশ্মীরের পুঞ্চ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় 40 জন। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন তারা এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন। পাকিস্তানে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে। এতে অন্তত 11 জন আহত হন, যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা। উরির এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাত 11টার দিকে গোলাবর্ষণ শুরু হয়। আমরা বাংকারে ঢুকে পড়ি। এর কিছু সময় পর গোলাবর্ষণের তীব্রতা বেড়ে যায়। 2021 সালে যুদ্ধবিরতি নবায়নের পর এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি। সরকারি সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছেন। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কামালকোট, সালামাবাদ, দাসনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে। এক কর্মকর্তা জানিয়েছেন, গোলার আঘাতে অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অন্তত একটি রাফালে যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ফ্রান্সের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চ প্রযুক্তির এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল। বুধবার পাকিস্তান দাবি করেছিল তারা এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফালে। তবে ভারত বিষয়টি স্বীকার করেনি। ফরাসি কর্মকর্তা সিএনএনকে জানান, পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কিনা তা নিয়ে এখন তদন্ত চলমান। তবে অন্তত একটি বিমান ভূপাতিত হয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু অংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে এসব ফ্রান্সের তৈরি রেফালে যুদ্ধবিমানের অংশ কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রেফালে ভূপাতিত হওয়ার বিষয়ে সিএনএনের তরফ থেকে যোগাযোগ করা হলেও বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন এবং ফ্রান্সের সেনাবাহিনীর কোনো মন্তব্য করেনি। পাকিস্তান দাবি করেছে, বুধবার তাদের হামলায় 3টি রাফালে এবং একটি করে মিগ-29 ও সু-30 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। এছাড়া ইসরায়েলের তৈরি একটি হেরন ড্রোনও বিধ্বস্ত হয় পাকিস্তানের হামলায়। ফ্রান্সের তৈরি রেফালে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির সম্মিলিত ফাইটার জেট। 2020 সালে ভারত প্রথম ব্যাচের 36টি রাফালে তাদের বহরে যুক্ত করে, যা পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে আকাশের লড়াইয়ে এগিয়ে রাখবে বলে মনে করা হয়েছিল। সম্প্রতি তারা এই মডেলের আরও 26টি বিমান কেনার চুক্তি করেছে। 2 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল রাফালে একই সাথে আকাশে শত্রুর বিমানের সাথে লড়াই এবং স্থলভাগের টার্গেটে আঘাত হানতে সক্ষম। ক্রুজ মিসাইল, লেজার গাইডেড বোমা ও 30 কিলোমিটার কামান রয়েছে এই ফাইটার জেটে। 10 টন ওজনের বিমানটি যে কোনো আবহাওয়ায় কার্যকর লড়াই করতে পারে। তবে ভারতের হয়ে প্রথমবার লড়াইয়ে নেমেই ভূপাতিত হল এই বিমানটি। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরক বোঝাই এই ড্রোনটির আকার 5 থেকে 6 ফুট এবং এর ভারতীয় সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল। শহরের স্পর্শকাতর ভবনগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। সূত্রটি জানায়, ড্রোনটিতে বিস্ফোরক বোঝাই করা ছিল। এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে বুধবার রাতে ব্ল্যাক আউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে। মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অমৃতসর বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যাক আউট শুরু করে। বার্তা সংস্থা এএনআই এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃতসরের বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাক আউট শুরু করেছে।
তারা সবাইকে ঘরে থাকতে বলেছে, সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্ব সতর্কতার অংশ হিসেবে। সেখানে পাকিস্তানের বিমান বাহিনী বা সেনারা হামলা চালিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেসবুকে অমৃতসরের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদেরকে মূল্য দিতে হবে। তিনি বলেন, আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক 5টি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না। ভারতের হামলায় 26 জন নিহত হয়েছেন, যার মধ্যে 7 বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, আমরা শহীদদের পরিবারের পাশে আছি। ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোঁটা রক্ত বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের 5টি যুদ্ধবিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে আসন্ন ইউরোপ সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী। আগামী 13 মে থেকে ইউরোপের 3 দেশে ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা ছিল তার। এছাড়া অস্ট্রিয়াতে 15 ও 16 তারিখ আয়োজিত ইন্ডিয়া নর্ডিক সম্মেলনেও অংশ নিতে চেয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে আপাতত দেশেই থাকছেন। 9 মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কো সফরও বাতিল করেছেন মোদী। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত। ট্রাম্প বলেন, অবস্থা সত্যিই ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। একই দিনে পাকিস্তানের মাটিতে ভারতের আক্রমণের নিন্দা জানিয়েছে তুরস্ক ও আজারবাইজান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের প্রতি নিজেদের সমর্থনের কথাও জানিয়েছে। অন্যদিকে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা খবরটি নিশ্চিত করে। সপ্তাহের শুরুতে আরাকচি পাকিস্তান সফর করবেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানায়, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে। তেহরান বলেছে, তারা দুই দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের হামলা ও হুমকির প্রেক্ষিতে উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে পরোক্ষ সংলাপ চলছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে শারা বলেন, পরিস্থিতি যাতে দুই পক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ সংলাপ চলছে। তিনি বলেন, ইসরায়েলের এলোমেলো হস্তক্ষেপ 1974 সালের অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করেছে। আমরা দামেস্কে আসার পর থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েছি, সিরিয়া 1974 সালের চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে। তারা বলছে, সিরিয়ার নতুন শাসকদের তারা জিহাদপন্থী মনে করে এবং তাদের হাতে উন্নত অস্ত্র পৌঁছানো ঠেকাতেই এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনারা জাতিসংঘ পর্যবেক্ষণাধীন গোলান মালভূমির 1974 সালের অস্ত্রবিরতির সীমারেখা অতিক্রম করে জাতিসংঘের নিরপেক্ষ অঞ্চলেও প্রবেশ করেছে এবং দক্ষিণ সিরিয়ায় আরও গভীরে অভিযান চালিয়েছে। শারা বলেন, জাতিসংঘের বিচ্ছিন্নতা পর্যবেক্ষণ মিশন লাইন বা বিচ্ছিন্ন রেখায় ফিরিয়ে নেওয়া দরকার। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল ইতিমধ্যেই দামেস্ক সফর করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সিরিয়ায় ইসরায়েলি হামলার সমালোচনা করে বলেন, এসব হামলা ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে না। তিনি বলেন, বোমাবর্ষণ ও আগ্রাসন একটি খারাপ নজির। প্রতিবেশীর ভূখণ্ড লঙ্ঘন করে কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শারা আরও বলেন, আমরা এমন সব দেশের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগ আছে, যাতে তারা ইসরায়েলকে সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন ও বিভিন্ন স্থাপনায় হামলা বন্ধে চাপ দিতে পারে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।